আবার সেই শব্দ, সর্বাঙ্গে ভয়ের শিহরণ খেলে এলো, ঠিক যেন নিচের ঘরে কেউ নৃত্য পরিবেশন করছে। আজ এই দুর্যোগের রাতে বাইরের প্রকৃতির তাণ্ডবকেও ম্লান করে বারবার বেজে উঠছে এই আওয়াজ। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা কথার দুনিয়া চলে এসেছি আপনাদের সাহিত্যের স্রোতে ভাসিয়ে নিয়ে যেতে। এখানে আপনারা শুনতে পাবেন বাংলা ও বিশ্ব সাহিত্যের কিছু অনবদ্য সৃষ্টি। আমরা সকলেই মূলত একই জিনিস দিয়ে তৈরি: উদারতা এবং স্বার্থপরতা, সদর্থকতা এবং লোভ। কথায় আছে, লালসা ও লোভ মানুষের কষ্টের কারণ। তাই লোভকে কখনো করুণার চেয়ে শক্তিশালী হতে দেওয়া উচিত নয়। আমাদের আজকের নিবেদন লেখক অঞ্জন কুমারের কলমে গ্রাম বাংলার এক হাড় হিম করা প্রাপ্তবয়স্কদের গল্প, মঞ্জুলা বাই। তাহলে কানে হেডফোন দিন, চোখটা বন্ধ করুন আর শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন, মঞ্জুলা বাই। এক বর্ষণমুখর রাতে আমরা এক ভীষণ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম, যে ঘটনার কারণ আজও আমি জানি না। বেশ কয়েক বছর আগের কথা। আমরা তখন সদ্য কলেজ পাশ করেছি। তাপস, সুমন, মৃণাল আর আমি, আমরা চারজন ছিলাম একে অপরের অভিন্ন হৃদয়ের চার বন্ধু। আমরা সব সময় একসঙ্গেই থাকতাম, আর কোথাও গেলেও একসঙ্গেই যেতাম। আমার বাবার একটা ফ্যামিলি গাড়ি আছে, বর্তমানে সেই গাড়ির মালিক আমি নিজেই। বাবা মারা যাওয়ার পর গাড়ির মালিকানা এসে পড়েছে আমার উপর। মাঝে মধ্যে সেটা চড়ে আমরা এখানে ওখানে ঘুরতে বেরিয়ে পড়তাম। লোকে আমাদের বলতো চার মূর্তি। সেবার গিয়েছিলাম মৃণালের মামা বাড়ি, ওর বড় মামার ছেলের বিয়েতে। অনেক দূর রাস্তা, সেই ধূপগুড়ি। কিভাবে যাব, অনেক দূর। এইসব ভাবতে ভাবতে আমরা ঠিকই করে ফেলেছিলাম যাব না বিয়ে বাড়ি। আগেই বলেছি আমার একটা ফ্যামিলি গাড়ি আছে। অবশেষে ঠিক হলো এই গাড়িতে করে আমরা যাব। মৃণালের বাবা প্রথমে রাজি না থাকলেও পরে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা বেরিয়ে পড়ো, তেলের দাম যা হয় আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমরা চারজনেই যাব না করেও শেষে মৃণালের বাবার কথাতে রাজি হয়ে আমার গাড়িটাই নিয়ে যাব ঠিক করে ফেললাম। মৃণালের বাবা তখন আমাদের হাতে 5,000 টাকা গুঁজে দিল। গাড়ি আমি নিজেই চালাবো, তাই টাকাটা আমার কাছেই রেখে দিলাম। আর তাছাড়াও আমাকেই চালাতে হতো, তার কারণ ওরা কেউই গাড়ি চালাতে পারে না। যাই হোক, নির্দিষ্ট দিনে হই হই করে আমরা চারজনেই বেরিয়ে পড়লাম। যদি না যেতাম তাহলেই মনে হয় ভালো হতো। ওখান থেকে ঘুরে আসার পর থেকেই আমাদের রাতের ঘুম চলে গেছে। আজও মাঝে মধ্যে রাতে ওই কথা ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। বিয়ে বাড়িতে পৌঁছানো তো হলো, তারপর ওখানে 3 দিন ধরে আমরা খুব আনন্দ হইচই করলাম। সুমন তো প্রায় একটা মেয়ের প্রেমেই পড়ে যাচ্ছিল। সবাই এক জায়গাতে বসেছিলাম। হঠাৎ সুমন আমাকে বলল, এই দেখেছিস ওই মেয়েটাকে, দেখ কি সুন্দর দেখতে, আমি ওর সঙ্গে প্রেম করব। বলেই হা করে তাকিয়ে রইল মেয়েটির দিকে। আমি অনেক বারণ করলাম, কিন্তু শুনল না। আমাদের থেকে উঠে গিয়ে একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটিকে হা করে দেখতে লাগলো সুমন। হঠাৎ দেখলাম মেয়েটি সুমনের দিকেই আসছে। আমি বললাম, হয়ে গেল, এই ছেলে কোনোদিনই শুধরবে না। মেয়েটি সুমনের সামনে এসে দাঁড়িয়ে বলল, এই যে মিস্টার, হাঁ করে কি দেখছেন শুনি? এই তো আপনাকেই দেখছি। কেন? আপনি আমাকে কেন দেখবেন? আপনি খুব সুন্দর তাই। আর তাছাড়া আপনার গায়ে তো লেখা নেই যে আপনাকে দেখা নিষেধ। দেখুন, আমি কিন্তু রেগে যাচ্ছি। তাতে আমি কি করব? রাগলে কিন্তু আপনাকে দারুণ দেখতে লাগবে। কে? বলছি একটা কথা বলবো। বলুন। আপনার কি কোনো যমজ বোন আছে? কই না তো। কেন বলুন তো? না থাকলে আপনিই বিশ্বের সেরা সুন্দরী। তাই নাকি? এই যে আপনি এইভাবে কিন্তু হাসবেন না, তাহলে কিন্তু আমি পুরোই পাগল হয়ে যাব।
আচ্ছা তাই? আপনি নিজেও জানেন না আপনি কতটা সুন্দর। এই যে মিস্টার, একটু কম করে বলুন, বেশি হয়ে যাচ্ছে তো, আর তো নিতে পারছি না। বাড়িয়ে বলছি না একটু। আমার কথা বিশ্বাস না হলে অন্য কাউকে গিয়ে জিজ্ঞাসা করুন আপনি কতটা সুন্দর। ও আচ্ছা, তা আপনি তো বেশ সুন্দর করে কথা বলেন। সবাই বলে। আপনার কাছ থেকে প্রশংসাটা শুনতে বেশ ভালোই লাগলো। ও, আপনার ফোন নাম্বারটা দিন তো, যখন মন খারাপ থাকবে আপনাকে ফোন করব। আপনি দিন। আচ্ছা, লিখে দিচ্ছি। তা আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম মৈথিলি, আর আপনারটা? আমার নাম সুমন। কোনো রকমে তাকে সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে এসেছিলাম আমরা। অচেনা অজানা জায়গায় কোথায় কি হবে বলা যায়। বাবু আবার একটা চিরকুটের মধ্যে ফোন নাম্বার লিখে দিয়ে এসেছেন মেয়েটিকে। কি হবে কে জানে, শেষে না বদনাম হয়ে যায়। হাজারবার বলা সত্ত্বেও সেই একই কাজ করে সব সময়। 3 দিন ধরে বিয়েবাড়িতে আমরা প্রচুর আনন্দ করলাম, আর তার সাথে দারুণ দারুণ সব ভোজ। বিয়েবাড়ি শেষ হওয়ার পরের দিন সকাল থেকেই কুটুমরা মোটামুটি চলে যেতে শুরু করে দিয়েছিল। আমরা 4 জনের সকাল থেকেই নতুন বউয়ের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। আড্ডায় যে সময় কোথা দিয়ে চলে গেছিল তা আমরা বুঝতেই পারিনি। মৃণাল বসে থাকতে থাকতে বলল, তোরা আড্ডা দে, আমি একটু ঘুমিয়ে নি, যখন বেরোবি আমাকে ডেকে নিবি, বুঝলি? এই কথা বলেই সে উঠে চলে গেল। তাপস খানিকক্ষণ পর থেকেই বাড়ি ফেরার জন্য তাড়া লাগাচ্ছিল, কিন্তু আমরা তাতে কোনো কর্ণপাত করিনি। উল্টে ওকেই তুই সেই ঘরকুনোই রয়ে গেলি বলে ঠাট্টা করছিলাম। সঙ্গে যখন গাড়ি আছে তখন ফেরার কি ভাবনা। কিন্তু দেখতে দেখতে বেলা গড়িয়ে বিকেল হয়ে গিয়েছিল। অবশেষে সবাইকে বিদায় জানিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মনে একটা বিষাদের কালো ছায়া যেন এঁকে উঠল। ওরা সবাই থেকে যাওয়ার কথা বলেছিল, কিন্তু 3 দিন ধরে আছি, আবার থাকবো, তাই বেরিয়েই পড়লাম। আর সঙ্গে যখন নিজেদের গাড়ি আছে তখনও তো ভয় নেই। আমরা হই হই করে ঠিক ফিরে যাব। রওনা হওয়ার পর মাইল খানেক হু হু করে চলে এলাম। গাড়ি আমি চালাচ্ছিলাম, কারণ আগেই বলেছি ওরা কেউই গাড়ি চালাতে পারে না। সুমন বেশ গুনগুন করে গান ভাজতে শুরু করে দিল, রবি ঠাকুরের গান, কারণ ওর মনটা আজকে বেশ ভালোই আছে। আর হবে নাই বা কেন, বাবু যে মৈথিলির প্রেমে পড়েছেন। অনেকটা রাস্তা আসার পর একটা জঙ্গল পড়ল রাস্তার পাশে। তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। পশ্চিম আকাশে সূর্যের লাল আভা দেখা যাচ্ছে। সূর্যদেব কিছুক্ষণের মধ্যেই অস্ত যাবেন। তখন গাড়ির মধ্যে সবাই বলল, গাড়িটা সাইড করে দাঁড় করা, আমরা সবাই সূর্যাস্ত দেখব। কি আর করব, বাধ্য হয়ে আমি গাড়িটা সাইড করে দাঁড় করিয়ে দিলাম। সূর্যাস্ত দেখার চক্করে পড়ে আমাদের অনেকটা সময় দেরি হয়ে গেল। সূর্যাস্ত দেখার পর আবার আমরা যাত্রা শুরু করলাম। সবাই একসাথে হই হই করতে করতে আসছি। সুমন আবার গুনগুন করে গান ধরেছে, এইবারেও রবি ঠাকুরের গান। কিন্তু বিধাতার মনে হয় ঠিক সেরকম ইচ্ছা ছিল না। কথায় বলে না কপালের লিখন, সেই কপালের লিখন আর যাবে কোথায়? আমরা বললেই তো আর পাল্টে যাবে না। আমাদের সকলের অলক্ষ্যে আকাশে কখন যে মেঘের ঘন ঘটা শুরু হয়েছে তা আমরা বুঝতেই পারিনি। যখন বুঝতে পারলাম তখন আর শুধরাবার উপায় নেই। দুপাশে ঘন জঙ্গল। হঠাৎ শো শো করে তীব্র ঝোড়ো বাতাসের সঙ্গে শুরু হলো প্রবল বৃষ্টি। তার সাথে আকাশে বিদ্যুতের ঝলকানি আর বিরাট বিরাট আওয়াজ করে বাজও পড়তে লাগলো। প্রচণ্ড ঝড় আর বৃষ্টির ঝাপটায় আমার গাড়িটা টলমল করলো। ওয়াইপারটা ক্রমাগত জলের ধারাকে প্রতিরুদ্ধ করছে। হেডলাইটের তীব্র আলোতেও কয়েক ফুটের বেশি রাস্তা দৃষ্টিগোচর হয় না। গাড়ি চালানো তো দূরের কথা, এত বৃষ্টির দাপট যে সামনের জিনিসও ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে না। যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। কলকাতা শহরে কংক্রিটের জঙ্গলের মধ্যে বাস করি। শহরের বাইরে ঝড় বৃষ্টি যে এত ভয়ঙ্কর হতে পারে সে সম্পর্কে ধারণাই ছিল না আমাদের। শহরে জানলা দরজা বন্ধ করে থাকি, বর্ষাতেই আর ছাতার প্রতিরোধে বৃষ্টি সেখানে এক অনাহত আগন্তুক। সেখানে সে কৃপণ সাবধানী। আর আজকের এই উদার উন্মুক্ত প্রান্তর যেন তার 2 বাহু প্রসারিত করে বর্ষাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে সর্বাঙ্গে। বিস্তীর্ণ প্রান্তর আর এই বাড়িধারা যেন 2 হাত তুলে তাথই তাথই নৃত্যে মেতেছে।
চারিদিক থেকে বৃষ্টি ভেজা মাটির সোদা গন্ধ ভেসে উঠেছে। উফ, বৃষ্টিটাও এখনই আসতে হলো। আর কি করা যাবে, যেখানে বাঘের ভয় সেখানে যাকে এইভাবে যাওয়া যাবে না, গাড়িটা সাইড করে দাঁড় করিয়ে দে। কলকাতা থেকে আমরা এখনো প্রায় 250 কিলোমিটার দূরে আছি। ধূপগুড়ি থেকে ফেরার পথে হঠাৎই সবার ইচ্ছা হয়েছিল NH-12 রাস্তা ছেড়ে দিয়ে NH-19 ধরার। ওরা সবাই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বাড়ি ফিরবে। যদিও অনেক আগেই আমাদের আরও রাস্তা কভার করে ফেলার কথা, কিন্তু হাইওয়ে থেকে নেমে জঙ্গলে ঢুকে সূর্যাস্ত দেখার চক্করে পড়ে আমাদের অনেকটা দেরি হয়ে গেল। স্বাভাবিকভাবেই তাই আমরা আরও 2 ঘন্টা দেরিতে চলছি। গাড়ি সাইড করে দাঁড় করানোর পর প্রায় 1 ঘন্টা কেটে গেছে। বৃষ্টি থামার কোনো সম্ভাবনা এখনো দেখা যায়নি, বরং আরো জোরে জোরে আসছে। খুব বড় দুর্যোগ নেমে গেছে যেন আমাদের বাড়ি ফিরতে দেবে না বলে। না, এভাবে ফেরা যাবে না, ঘড়িতে রাত 9টা বেজে গেছে বললাম আমি। সবাই আমার কথায় ঘাড় নেড়ে সম্মতি জানালো। এই জায়গাটা ভারী অদ্ভুত। আমরা শেষ 1 ঘন্টায় হাতে গোনা 2-3টে গাড়ি দেখেছি আমাদের পাশ করে বেরিয়ে যেতে। পুরো রাস্তায় একটা আলোও নেই। আরও প্রায় 1/2 ঘন্টা পর বৃষ্টি থামল, কিন্তু সেই ঝোড়ো হাওয়া আর বিদ্যুতের ঝলকানি একইভাবে রয়ে গেল। গাড়ি থেকে নেমে আমরা দেখলাম এতক্ষণ বৃষ্টির আওয়াজে বোঝা না গেলেও এখন বেশ বোঝা যাচ্ছে কাছাকাছি কোনো একটা জায়গায় আমরা এই 4টে প্রাণী ছাড়া চারিদিক পুরো শ্মশানের মতো নিস্তব্ধতা। ধারে কাছে কেউ কোথাও নেই। কাছাকাছি কোথাও ধাবা বা থাকার জায়গা দেখে ঘন্টাখানেক আড্ডা মেরে কাটিয়ে দিই চল, তারপর ভোরবেলা বেরিয়ে পড়বো। কি বলিস তোরা? তখন আবার সূর্য ওঠা দেখার জন্য জঙ্গলে ঢুকে যাবি না তো? খ্যাক খ্যাক করে হেসে বলল মৃণাল। ওর গলাটা কেমন যেন একটা লাগলো, হয়তো বৃষ্টিতে ঠান্ডা লেগে গেছে। আমরা আবার গাড়িতে উঠলাম। গাড়ি নিয়ে কিছুটা এগিয়ে গিয়ে একটা খাবার জায়গা পাওয়া গেল। আমি সেখানে গাড়িটা সাইড করে দাঁড় করালাম। তারপর সবাই গাড়ি থেকে নেমে সেখানে বসে আমরা চা, সিগারেট, ডিম খেলাম। তারপর দোকানদারকে আমি জিজ্ঞেস করলাম, কয়েকটা ঘন্টা কাটানোর মতো জায়গা পাওয়া যাবে? না না, এইখানে থাকার মতো জায়গা আর কোথায় পাবে? এইখানে কোথাও কিচ্ছু নেই। আপনার দোকানে যদি আমরা আজকে রাতটা কাটাই, আপনার কি কিছু অসুবিধা হবে? বুঝতেই পারছেন এখনো অনেকটা রাস্তা যেতে হবে আমাদের, আর এইভাবে গাড়ি চালানো খুব রিস্ক হয়ে যাবে। না না, আমি এখনই আমার দোকানের জাপ ফেলবো। এইখানে থাকা ঠিক হবে না। তোমরা অন্য কোথাও দেখো, আর না হলে গাড়ি নিয়ে এগিয়ে যাও আস্তে আস্তে করে। অগত্যা আমরা উঠে পড়লাম। কি আর করা যাবে, ঘড়ির কাঁটা এখন প্রায় 11টা ছুঁই ছুঁই। গাড়ির সামনে এসে দাঁড়িয়ে রইলাম সবাই। চল গাড়িতে কাটিয়ে দেবো, 4-5 ঘন্টারই তো ব্যাপার। তাপসের কথায় সবাই আবার গাড়িতে উঠে পড়লাম। গাড়ি স্টার্ট দিয়ে আরেকটু এগোতেই আবার টিপটিপ করে বৃষ্টি শুরু হলো, আর তার সঙ্গে শীতল তীব্র ঝোড়ো হাওয়া তো আছেই। আমরা সবাই মাথায় দুশ্চিন্তা নিয়ে এগোতে লাগলাম। আজকে রাতটা এখানেই কাটানো যাক। মৃণালের কথায় চমক ভাঙলো আমাদের। ওর গলার আওয়াজটা কেমন শ্লেষ জড়ানো মনে হলো। যাই হোক, ওর দৃষ্টি অনুসরণ করে কিছুটা দূরে জ্বলতে থাকা আলোটা আমাদের সকলে নজরে রলো না, কিন্তু যাব কোন দিক থেকে সেটাই বুঝে উঠতে পারলাম না। এদিক ওদিক করতে করতে দেখলাম রাস্তার পাশ থেকে একটা নেমে যাওয়ার জায়গা। সেখান থেকে সম্ভবত যাওয়ার একটা রাস্তা আছে। রাস্তাটা সরু মাটির, সেখানেও প্রচুর জল আর কাদা। হেডলাইট জেলে কোনো রকমে এগোনো শুরু করতে এটুকু বোঝা গেল আলোর উৎসটা আমরা যতটা দূরে ভাবছিলাম তার চেয়েও অনেকটা দূরে। জল, কাদা, বড় বড় গাছপালা পেরিয়ে আমরা যে জায়গাটির সামনে এসে দাঁড়ালাম সেইটা একটা অনেক পুরনো, প্রায় ভগ্নপ্রাপ্ত, পরিত্যক্ত জমিদার বাড়ি। আশেপাশে আর কোনো ঘরবাড়ির চিহ্ন নেই। ফাঁকা মাঠের মধ্যে বহু যুগের পুরনো এই বাড়িটা কেমন বেমানান। চিলেকোঠার ঘরের ওপরে বেড়ে ওঠা বিশাল অশ্বত্থ গাছ বাড়ির দেওয়ালের সর্বত্র মোটা শিকড় নামিয়ে দিয়েছে। এক অতি বৃদ্ধ কঙ্কালসার মানুষের দেহের শিরা উপশিরার মতো সেই শিকড় বাড়িটার সর্বাঙ্গে বিস্তৃত। চিলেকোঠার উপর গাছটা এমনভাবে বেড়ে উঠেছে যেন একটা মানুষের মাথার মতো দেখাচ্ছে। দোতলার ঝুল বারান্দার একাংশ ভেঙে পড়েছে।
একটাও দরজা জানলা নেই। সে জায়গাগুলোতে কেবলই শূন্যতা। বাড়িটার দিকে এক পলক তাকাতে মনটা কেমন যেন হাহাকার করে ওঠে। বিদ্যুৎ চমকের আলোয় আলোকিত হয়ে ওঠা বহু যুগের উপর থেকে আমাদের আশ্রয় দেবার জন্যই যেন সে আবির্ভূত হয়েছে। দীর্ঘদিনের রোদ আর জলের আঘাত সয়ে বাড়িটার লাল ইটের দেওয়াল স্থানে স্থানে ভেঙে পড়েছে, তবে এখনো একদিকের পোক্ত কাঠামো অটুট হয়ে দাঁড়িয়ে আছে, আর সেই দিকেই জ্বলছে ওই আলোটা। নিরুপায় হয়ে বাকি রাতটুকু ওখানে কাটানোই ঠিক করলাম, কারণ এই ভীষণ দুর্যোগের মধ্যে গাড়ি চালালে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। ভাই নিজেকে কেমন একটা ওই জমিদার জমিদার লাগছে, বুঝলি? জমিদার বাড়ির দারোয়ান বল ওটা। আমরা তখন সবাই সুমনের কথায় হো হো করে হেসে উঠলাম। মৃণালের মুখটা কেমন যেন একটা হয়ে গেল। আকাশের অবস্থা কিন্তু ভালো নয়, যে কোনো মুহূর্তে আবার বিরাট বৃষ্টি নামতে পারে। তাড়াতাড়ি চল বাড়িটার ভিতরে, গিয়ে দেখি কেউ আছে কিনা। আমরা হাসতে হাসতে বাড়িটার দিকে একটু এগিয়ে যেতেই দেখলাম একজন আমাদের দিকে এগিয়ে আসছে। কম বয়সী একজন বলিষ্ঠ সুদর্শন যুবক। তার শরীরে রাজপোশাক, মাথায় একটা সুন্দর কাজ করা পাগড়ি, কিন্তু তার মুখটা দেখতে পাচ্ছি না আমরা কেউই। সে আমাদের সামনে এসে বলল, ওদিকে কোথায় যাচ্ছ তোমরা? ওদিকে যেও না, তোমরা চলে যাও এখান থেকে। আমরা এই বাড়িতে রাতটা থাকবো। এই দুর্যোগের মধ্যে আমরা গাড়ি চালিয়ে যেতে পারছি না। এখানে কোনো বাড়ি নেই, তোমরা চলে যাও। ওইদিকে একদম যেও না। মৃণাল এবার বিকট আওয়াজে হেসে উঠল, আর যুবকটির নজর গেল ওর দিকে। সঙ্গে সঙ্গে সে পিছন ঘুরে চলে গিয়ে অন্ধকারের মধ্যে মিশে গেল। মনে হয় বদ্ধ পাগল, বুঝলি? আমরা আবার সবাই হো হো করে হেসে উঠলাম। তবে আমাদের এই হাসির মধ্যে এই বিকট গরমে গায়ে শালমুড়ি দিয়ে আরও একটা অদ্ভুত জীব আমাদের সামনে এসে দাঁড়াল। এনেই সম্ভবত কেয়ারটেকার। আচমকা দেখলে ভয় পেয়ে ফিলে চমকে যাওয়ার মতোই অবস্থা হবে। মাথায় পাকা চুল, গাল ভর্তি পাকা দাড়ি গোফ, চোখে একটা গোল ফ্রেমের ঝাপসা চশমা। ফ্যাস ফ্যাসে গলায় আমাদের বলল, হ্যাঁ বাবারা বলো। বুড়ো কাকু, এই সরি কাকু, আমরা ঘন্টাখানেক থাকবো এখানে, যদি আপনার অসুবিধা না থাকে। আসলে আমরা কলকাতা থেকে ফিরছিলাম, কিন্তু ঝড় বৃষ্টির দুর্যোগে আমরা আটকে গিয়েছি এখানে। যদি আমাদের রাতটুকু থাকার একটু অনুমতি দেন তাহলে খুব ভালো হয়। আমরা ভোরবেলাতেই বেরিয়ে যাব। না হলে আমরা খুব বিপদের মধ্যে পড়ে যাব। আকাশের অবস্থা যে ভালো নয়, এখনই হয়তো আবার মুষলধারে বৃষ্টি নামবে। তা বাবারা, তোমরা চোর ডাকাত নাও তো? অবশ্য হলেও অসুবিধা নেই। এই পুরো ভাঙা বাড়িতে চুরি করার মতো কি ক্ষীরে জহরত আছে কে জানে। এসো বাবারা, আর দেরি করো না, রাত অনেক হয়েছে। আকাশের অবস্থা একদম ভালো নয়। ভিতরে এসো তোমরা, একটু ঘুমিয়ে না। আর খবরদার, বাড়ির কোনো জিনিসে তোমরা হাত দেবে না কিন্তু। না না, ওইসব নিয়ে চিন্তা করতে হবে না আপনাকে। আপনি আমাদের বিশ্বাস করতে পারেন। আমরা সবাই বাড়ির ভেতরে ঢুকলাম। বাড়ির ভেতরে ঢুকেই আমি একটা জিনিস অনুভব করলাম। বাড়ির ভিতরটা কেমন একটা গুমোট গরম, আর কিরকম একটা বস্তা পচা গন্ধ। বাড়ির ভিতরে কোনো আওয়াজও নেই। ওদের কিছু বলবো না যদি ওরা ভয় পায়। তবে একটা জিনিস, বাইরে থেকে বাড়িটা যেমন দেখতে, ভিতরে কিন্তু পুরো তার উল্টো। বাড়ির ভিতরটা বেশ বড়, আর অনেকগুলো ঘর। বেশিরভাগ ঘরই তালা দেওয়া। দোতলার দুটো খোলা ঘরের মধ্যে একটাতে আমাদের থাকার জায়গা হলো। বেশ বড় ঘর। পুরানো একটা খাটে সুন্দর বিছানা করা আছে, তবে ওটাকে খাট না বলে পালঙ্ক বললেই ভালো হবে। কেয়ারটেকার আমাদের সেই ঘরে দিয়ে চলে গেল। কাল সকালে উঠে আবার জমিদার বাড়ির ইতিহাস শুনবো। আজ আপাতত বডিটা ফেলি, বলল সুমন, আর তারপরেই ধপাস করে শুয়ে পড়ল পালঙ্কে। আমি, তাপস আর মীনা একটু এদিক ওদিক ঘুরে দেখতে লাগলাম। পাশের ঘরটায় ঢুকে আমাদের তো চোখে ধাঁধা লেগে গেল। প্রচুর জিনিস এদিক ওদিক ছড়ানো। পুরনো দামি কিছু পাথরে কাজ করা জিনিস, কাঠের অসাধারণ কিছু আসবাব, আর দেওয়ালে একটা নর্তকীর
প্রায় 6 ফুট লম্বা একটা ছবি টাঙানো। দেখলেই চোখ ঝুলিয়ে যায়, এত সুন্দর দেখতে থাকে। বিধাতা যেন খুব সাবধানে নিজের হাতে তৈরি করেছে তাকে। ছবিটা দেখে চতুর্দশপদী কবিতা মনে পড়ে গেল আমার। সঙ্গে সঙ্গে চিৎকার করে বলতে লাগলাম, সৌন্দর্যের পরিপূর্ণ সম্ভার বললেও হবে না ভুল। যেমন সুন্দর তোমার মাথার ঘন কালো চুল, তেমনই তোমার টিয়া পাখির মতো লাল ঠোঁট অনন্য। একেবারে পাগল আমি তোমাকে পাবার জন্য। অপ্সরা রানী রম্ভার মতো গায়ের রং তোমার, তুলোর মতো নরম কোমল ত্বকে থাকবে স্পর্শ আমার। এমনই স্বাদ জাগে মনের মাঝে সকাল দুপুর কিংবা সাজে। বিধাতা আর বিশেষ সৃষ্টি তুমি, তোমার মন জয় করে ছাড়বই আমি। তুমি পরম যতনে রাখলে গোলাপি জবা ওই কানে, অত্যন্ত অবাক হয়ে আমি দেখি চেয়ে। ফেরাতে পারি না নয়ন আমার, দেখে ওই সৌন্দর্য তোমার। ক্ষমা করো আমায় ওগো সুন্দরী, এক দৃষ্টি চেয়ে তোমায় যদি দোষ করি। বললে হবে না একটুও ভুল, এক ফুলে শোভা পায় আর এক ফুল। মৃণালের যেন এসব কিছুই কানে গেল না। চুপ করে দাঁড়িয়ে থাকতে থাকতে এবার সে ছবিটার দিকে আস্তে আস্তে করে এগিয়ে গেল, আর ছবিটার ওপর হাত বোলাতে বোলাতে কিরকম একটা অবাক হয়ে তাকিয়ে রইল। ওকে দেখে মনে হচ্ছে যেন ওই নর্তকীটাকে ও বহু বছর ধরে চেনে। ওর সঙ্গে মৃণালের যেন গভীর আত্মার সম্পর্ক। বহু যুগ পর আবার তার সঙ্গে হঠাৎ দেখা হয়েছে মৃণালের, তাই পুরনো সব কথা তার একটা একটা করে মনে পড়ছে। আমি আস্তে আস্তে করে মৃণালের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, দারোয়ান, তুমি প্রেমের ফাঁদে পড়েছ। মৃণাল প্রথমে চমকে উঠল, পরে হাসতে হাসতে একটা পাথরের তৈরি সুন্দর কারুকার্য করা সিংহমূর্তি হাতে তুলে নিয়ে বলল, এইটা আমি সঙ্গে করে কলকাতায় নিয়ে যাব। তখন কিন্তু মৃণালের গলার আওয়াজটা স্বাভাবিকই মনে হলো। তাপস একটু বিরক্ত হলো। আমি কিছু বললাম না। ক্লান্ত ছিলাম সকলেই, তাই ঘরে এসে শুয়ে পড়লাম। মৃণাল সিংহমূর্তিটা নিজের ব্যাগে ভরে নিয়ে পাশে এসে শুয়ে পড়ল। আর কিছুক্ষণের মধ্যে ঘুম এসে গেল আমাদের। আমরা গভীর ঘুমে তলিয়ে গেলাম। বাইরে তখন দুর্যোগ আরো ভীষণ আকার ধারণ করেছে। অঝোর ধারায় বৃষ্টি হয়ে চলেছে। মুহুমুহু বিদ্যুৎ চমকে ক্ষণিকের জন্য আলোকিত হয়ে প্রকৃতি যেন আরো গাঢ় অন্ধকারে ডুবে যাচ্ছে। আর সেই সঙ্গে তীব্র শীতল ঝোড়ো বাতাস। এমনই ভয়ঙ্কর হয়ে উঠেছে প্রকৃতি। এই দুর্যোগ যেন আর থামার নয়। আমার ঘুমটা কি যেন একটা কারণে হঠাৎ ভেঙে গেল। অনুভব করলাম পাশ থেকে কে যেন একটা আমাকে ঠেলছে। পাশ ফিরতে দেখলাম পাশে সুমন জেগে রয়েছে, আর এতক্ষণ সেই আমাকে ঠেলছিল। ওর চোখ দুটো দেখলাম খুবই ভয়ার্ত। ঠেলছিস কেন? কি হয়েছে? ঘুমোসনি তুই? সুমন আস্তে করে আমাকে থামতে ইশারা করলো, তারপর ছাদের দিকে ইশারা করলো। আমি এতক্ষণ খেয়াল করিনি। এবার ছাদের দিকে তাকিয়ে বেশ চমকে উঠলাম। এক লহমায় ঘুম আমার চোখ থেকে বিদায় নিল। পরম আশ্চর্য হয়ে দেখলাম পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ির ঘরটা কেমন যেন পাল্টে গেছে। ঘরের ছাদ থেকে একটা বিশাল দামি ঝাড়বাতি ঝুলছে। শুধু টুংটাং শব্দ করে দুলে উঠছে যেন কোনো অদেখা হাতের ছোঁয়ায়। এবার ঘরের চারিদিকে চোখ বোলালাম আমি। কোথায় সেই পুরনো ঝরঝরে বাড়ি? মেঝেতে পুরো পশমি দামি কার্পেট, দেওয়ালে দেওয়ালে সুদৃশ্য সোনালী ফ্রেমে বাঁধানো অপরূপ ভাস্কর্যমণ্ডিত অয়েল পেন্টিং, দামি দামি আসবাবপত্রে সুসজ্জিত ঘর। কোথা থেকে সুগন্ধি ফুলের ঘ্রাণও আসতে লাগলো। মনটা যেন কেমন উদাস আর মাতাল হয়ে উঠল। আমরা জেগে উঠে এসব লক্ষ্য করছিলাম। এবার আমরা উঠে বসে অবাক হয়ে চারপাশে চোখ বুলোতে লাগলাম। ওপাশে একটা সুন্দরী কাঠের খাট নজরে পড়ল। আরও ওদিকে একটা দেওয়াল জুড়ে বিশাল ড্রেসিং টেবিল, তাতে আয়নার সামনে বসে বসে এক তরুণী মহিলা
এক মনে প্রসাধন করছে। আমাদের দিকে যেন তার নজরই নেই, যেন সে আমাদের দেখতেই পাচ্ছে না বা দেখেও না দেখার ভান করছে। আমরা ওদিকে অবাক হয়ে মন্ত্রমুগ্ধের মতো মহিলাকে লক্ষ্য করতে লাগলাম। মহিলার সাজ পোশাক অতীতের জমিদার গিন্নিদের মতো, সারা শরীরে সোনার অলংকার, মাথায় খোপায় হিরে বসানো দামি পাথর, যা ঘোমটার ভেতর দিয়েও ঝকমক করছে। দেহের নরণচরণের সাথে সাথে মাথার টিকলি, নাকছাবি, হাতের 5 আঙুলের আংটি ঝিকিয়ে ঝিকিয়ে উঠছে। হঠাৎ এই সময় বাইরে নিচের ঘর থেকে সুমধুর ঘুঙরুর বোল ভেসে এলো। সেই সঙ্গে ভেসে এলো তবলার বোল। কে যেন অপরূপ ছন্দে নাচ করছে, বোধহয় কোনো পারদর্শী নর্তকী। এতক্ষণ এ ঘরের মহিলা ছিলেন বেশ প্রসন্নবদনা, কিন্তু নিচ থেকে নাচের শব্দ কানে আসতেই বিরক্তিতে আর ক্রোধে তার মুখমণ্ডল লাল হয়ে উঠল। সাজগোজ থামিয়ে তিনি উৎকর্ণ হয়ে শুনতে লাগলেন নাচের শব্দ। শুনতে শুনতে তার মুখ হিংস্র হয়ে উঠল, চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গাখণ্ডে পরিণত হলো। তিনি সশব্দে হাতে থাকা সিঁদুরের কৌটোটা টেবিলের ওপর ফেলে ধূপধাপ শব্দে পা ফেলে দরজা ঠেলে খুলে বেরিয়ে গেলেন। তার মূর্তি তখন রণরঙ্গিনী চামুণ্ডা। ওদিকে আমরাও সাহস সঞ্চয় করে গুটি গুটি পায়ে ঘরের বাইরে এসে দেখি নিচের ঘরটায় বিশাল সুসজ্জিত কার্পেটের ওপর এক সুন্দরী রাজনর্তকী অপরূপ ছন্দে নেচে চলেছে। তার চারিপাশে ঘিরে আছে তবলচি, গায়ক আর সেতার বাদকরা। একদিকে তাকিয়ে ঠেস দিয়ে আতশোয়া অবস্থায় একজন সুদর্শন বলিষ্ঠ যুবক মুগ্ধ চোখে দেখে চলেছেন তার নাচ। চোখে কামের নেশা। আমরা এক মনে আবার সেদিকে চেয়ে রইলাম। ঘুঙুর আর তবলার বলে ছন্দে যুবকটি কোন জগতে যেন হারিয়ে গেছে। হাতে ধরা গড়গড়া পাইপটা হাতেই রয়ে গেছে, কিন্তু যা কিছু দেখা যাচ্ছে খুবই অস্পষ্ট। নাচের শব্দও যেন বহুদূর থেকে আসছে মনে হলো। এদিকে সেই রণরঙ্গিনী মূর্তিধারী মহিলা সদর্প পা ফেলে ফেলে একেবারে আসরের মাঝখানে উপস্থিত হলেন। তাকে আচমকা এভাবে উপস্থিত হতে দেখে আসরের সবাই সব ভুলে থেমে গেছে। এমনকি নর্তকীও নাচ থামিয়ে ভীরু নজরে মহিলাকে নিরীক্ষণ করতে লাগলো। মহিলার উদ্ধত ক্রুদ্ধ গলা শোনা গেল। তুমি আবার এ দত্ত বাড়িতে প্রবেশ করেছো? তোমায় বলা হয়েছিল না তুমি কোনো দিনও এ বাড়িতে ঢুকবে না? নর্তকীকে লক্ষ্য করে বলে চলল মহিলা। এতটুকু না থেমে তিনি ফের বলতে লাগলেন, তোমার এত স্পর্ধা, তুমি আমার আদেশ অমান্য করেছো, এই অঞ্চলের রানীমার আদেশ অগ্রাহ্য করেছো তুমি। রানীমা, জমিদার বাবুর আদেশেই আমি এসেছি, নইলে আমার কি স্পর্ধা বলুন যে আমি আপনার আদেশ অগ্রাহ্য করব? রানীমার মন ভিজল না এ কথায়, বরং তিনি আরো রেগে গিয়ে যার পর্নায় গালমন্দ করতে লাগলেন। সেই সুন্দর যুবকটির মানে জমিদার বাবু এতক্ষণ সব শুনছিল। এবার তিনি উঠে দাঁড়িয়ে রানীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, অবন্যা, ও এখানে আমার আদেশে এসেছে, আমার আদেশেই যাবে। তুমি ওর গায়ে ওভাবে হাত তোলো না বলছে। দিনের পর দিন তোমার অত্যাচার সহ্য করেছি আমি, অনেক সহ্য করেছি। এবার কিন্তু আমার সহিষ্ণুতার বাঁধ ভেঙে যাবে। কি সামান্য নর্তকীর জন্য তুমি সবার সামনে আমার মুখের ওপর কথা বলছো? বেশ, দেখো তবে এবার আমি কি করি। দত্ত বংশ নিপাত যাক। বলতে বলতে জমিদার বাবুর ওপর ক্রুদ্ধ চোখ দুটো বুলিয়ে হন্তদন্ত হয়ে রানীমা একটা ছোট্ট কামরায় ঢুকলেন। একটু পরেই বেরিয়ে এলেন একটা তলোয়ার হাতে। তরোয়াল হাতে ক্রুদ্ধ রানীমাকে দেখে একমাত্র রাজামশাই আর সেই নর্তকী ছাড়া আসলে সবাই ছুটে পালিয়ে গেল ভীরু তারা খাওয়া হরিণের মতো। ছুটে গিয়ে দুবার তরোয়াল চালালেন রানীমা। দুটোই নর্তকীর বুকে লাগলো। তার বুক রক্তে ভেসে গেল। চোখের সামনে নির্দোষ মেয়েটাকে খুন হতে দেখে জমিদার বাবু আর সামলাতে পারলেন না। ঝাঁপিয়ে পড়লেন তরোয়াল হাতে থাকা রানীমার ওপর। রাগে অধীর হয়ে জমিদার বাবু রানীর গলা টিপে ধরলেন সজোরে। উভয়ের মধ্যে প্রবল ধস্তাধস্তি শুরু হলো। ঠিক সেই সময় আবার একটা মরণ চিৎকার শোনা গেল। কার কি হলো ঠিক বোঝা গেল না। পরক্ষণেই দেখা গেল রক্তাক্ত শরীরে জমিদার বাবু লুটিয়ে পড়েছেন।
কয়েকবার ছটফটানির পর ধীরে ধীরে নিথর হয়ে গেল তার শরীর। এবার যেন রানীমার হুঁশ হলো। তিনি রক্তাক্ত নিথর স্বামীকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তরোয়ালটা তার হাত থেকে পড়ে গিয়েছিল। ওটা ধীরে ধীরে তুলে নিয়ে প্রচন্ড জোরে জোরে হাসতে হাসতে বললেন, এ বাড়ি আমার বাড়ি এটা। এই বাড়িতে আমি কাউকে থাকতে দেব না। এবার তিনি নিজের গলায় তরোয়ালটা বসিয়ে দিলেন। জনমানব শূন্য পুরীতে 3টে লাশ পড়ে রইল। এতক্ষণ আমরা উদ্বেগের সাথে দোতলার বারান্দায় দাঁড়িয়ে যেন একটা রুদ্ধশ্বাস চিত্রনাট্য দেখেছিলাম। এবার যেন আমাদের সম্বিত ফিরল। আমরা দেখলাম দত্তবাড়ি আবার তার পুরনো অবস্থানে ফিরে এসেছে। চারিদিকে ধুলো, মাকড়সা, কোথাও আর কোনো ঝাড়লণ্ঠন জ্বলছে না, কোনো লাশও কোথাও পড়ে নেই। যেন এতক্ষণ অদৃশ্য টিভির পর্দায় একটা থ্রিলার মুভি চলছিল। আমরা এতটাই হতবাক হয়ে গিয়েছিলাম যে প্রথমটায় কথাই বলতে পারলাম না। কি হলো বলতো ব্যাপারটা? চল চল পালাই এখান থেকে। ঠিকই বলেছিস, আর থেকে কাজ নেই এখানে। চল এই বেলা পালায়। আজব, এই যে সত্যি সত্যি ভুতুরে বাড়ি। আমরা এসব আলোচনা করছি, হঠাৎ যত সব অদ্ভুত ব্যাপার শুরু হয়ে গেল। কোথা থেকে একটা শূন্য চেয়ার উড়ে এসে পড়লো আমাদের সামনে। আমরা পরস্পরকে জাপটে ধরলাম ভয়। ধীরে ধীরে শূন্য চেয়ারে দেখা গেল কে যেন বসে আছে। রক্তমাংসের শরীর নয়, যে বসে আছে তার চেহারা যেন তরল কালো ধূম দিয়ে গঠিত। আমরা তো ওদিকে ভয়ে কাঁপতে লাগলাম। আমাদের সব সাহস নিমেষে উড়ে গেছে। ওদিকে সেই চেয়ারটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। আমরা ভয়ে কোনো মতে পিছু হাঁটতে হাঁটতে নিজেদের জন্য বরাদ্দ সেই ঘরে ফিরে এলাম। চেয়ারটা ঘরে ঢুকলো না, ধীরে ধীরে অন্যদিকে চলে গেল। ওদিকে জমিদার বাড়িতে নানা রকম শব্দ শোনা যেতে লাগলো। নারী কণ্ঠে মরণ আর্তনাদ, মৃত্যুর শব্দ, পারস্পরিক তর্জন, বাঘ বিতণ্ডা, আর তার সঙ্গে ঝুমঝুম আওয়াজ। আমরা যে ঘরে ছিলাম হঠাৎ অনুভব করলাম ঘরের ভেতরটা কেমন ভ্যাপসা গরম হয়ে উঠেছে ধীরে ধীরে। আর তার সাথে একটা বিকট মাংস পচা গন্ধ। আমাদের দম বন্ধ হয়ে আসতে লাগলো। কিন্তু আমাদের এখন এক পা বাইরে বেরোবার সাহস নেই, সামর্থ্য তো দূরের কথা। হঠাৎ আমাদের চমকে দিয়ে ঘরের দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। আমরা এখন এই ভয়ঙ্কর অট্টালিকায় বন্দী। ঠিক এই সময় ঘরের এক কোণায় দেখা গেল এক লম্বা শ্বেত মূর্তি, যার মাথা ছাদ স্পর্শ করেছে। অনেক ওপরে দেখা যাচ্ছে মূর্তির অগ্নিময় চক্ষু দুটো। ধীরে ধীরে সেই মূর্তি দেখা গেল ঘর ছেড়ে বেরিয়ে গেল, মানে বাইরের দেওয়ালের সাথে মিশে গেল। আমরা আতঙ্কের সাথে প্রহর গুনতে লাগলাম। ভোর না হলে এই সমুদয় উপদ্রব থামবে না, তা আমরা বিলক্ষণ বুঝতে পারছিলাম। রাত এখন কটা বাজে বলতো? ভোরের আলো না ফুটলে যে বেরোনো যাবে না। এতখানি সময় 3টে বাজে এখন। বাকি রাতটুকু জেগেই কাটিয়ে দিই। ঠিকই বলেছিস, এখন এখান থেকে প্রাণ নিয়ে বেরোতে পারলে হয়। কি কুক্ষণে যে এলাম। আমরা এসব আলোচনা করছি, হঠাৎ শুনতে পেলাম চুপি চুপি পায়ে কেউ যেন দালান দিয়ে ভেতরে ঢুকছে, আবার বেরিয়ে যাচ্ছে, সিঁড়ি বেয়ে উঠছে আর নামছে। কখনো বা সেই শব্দ আমাদের ঘরের দরজার কাছে এসে একটু ইতস্তত করে আবার চলে যাচ্ছে। দূরবর্তী দালান পথে শিকলের অস্পষ্ট ঝনঝন শব্দ শুনতে পেলাম। কান পাতলাম আমরা। ঝনঝন শব্দ কখনো এগিয়ে আসছে, কখনো শান্ত পায় সিঁড়ি বেয়ে উঠছে। অপদেবতার প্রতিটি পদক্ষেপের তালে তালে বাড়তি শিকলের ঝনঝন শব্দ হচ্ছে, আর তার সাথে ঘুঙুরের ঝুমঝুম শব্দ তো আছেই। কিছু অস্পষ্ট কথা কানে এলো। অর্ধ উচ্চারিত কিছু আর্তনাদকে যেন জোর করে স্তব্ধ করে দেওয়া হলো। অদৃশ্য পোশাকের খসখস শব্দ, অদৃশ্য পাখার শো শো শব্দ। তখন মনে হলো আমাদের কেউ আমাদের ঘরটাকে আক্রমণ করেছে। এখানে আমরা একা নই। কিছুক্ষণ পরে ঘরের দরজাটা নড়ে উঠল খটখট করে। আমরা সঙ্গে সঙ্গে নিজেদের ফের জাপটে ধরলাম। এবার বুঝি আমাদের মারতেই আসছে। দরজাটা খুলে গেল। দেখা গেল সেই একটু আগে যাকে খুন হতে দেখেছিলাম, সেই নর্তকীটি দাঁড়িয়ে। তার পায়ের নুপুরের বলও শোনা গেল।
আমাদের অবস্থা তো তখন শোচনীয়। ঠক ঠক করে কাঁপছি আমরা। মেয়েটি জীবিত নয়, কিন্তু তার দেহের কোথাও এতটুকু বিকৃতি নেই। সুন্দর সুগঠিত নারী দেহ, যেন জীবিত রক্ত মাংসের মানবী। হাতে ধরা একটা সেকেলে সেজবাতি। এ যে সেই পাশের ঘরে দেখা ফটো ফ্রেমের ওই নর্তকীটি। দরজা থেকে মেয়েটি আমাদের প্রতি মিষ্টি হেসে থেমে থেমে খোনা খোনা গলায় বলতে লাগলো, ভয় পেও না, আমি তোমাদের বাঁচাতেই এসেছি। এক্ষুনি আমার সাথে বাড়ির বাইরে বেরিয়ে চলো। দেরি হলে কিন্তু রানীমার হাত থেকে তোমাদের আর নিষ্কৃতি নেই। আমরা তখনও পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারছি না মেয়েটিকে। আমরা তখনও অবিশ্বাস আর ভয় মেশানো দৃষ্টিতে তাকে নিরীক্ষণ করে চলেছি। মেয়েটি এবার তালা লাগায়। তাড়াতাড়ি ওঠো, দেরি করো না, বেরিয়ে এসো বাইরে। রানীমা এখনই এসে পড়বেন। তিনি তোমাদের ক্ষতি করতেই আসছেন। তিনি কিছুতেই তোমাদের জীবিত ফিরতে দেবেন না। তাই চলো, আর দেরি করো না, এক্ষুনি বাইরে চলো। মেয়েটির কথায় কি ছিল কে জানে, আমাদের মধ্যে সাহস ফিরে এলো। আমরা টলমল পায়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। আমাদের উঠে দাঁড়াতে দেখে মেয়েটি বলল, এসো, আমার পিছনে এসো, আর দেরি করা ঠিক হবে না। মেয়েটির পিছু পিছু আমরা চলতে লাগলাম। মেয়েটি একবার ঘুরে তাকালো আমার দিকে। কি অপরূপ সুন্দরী! আমাদের মন থেকে ততক্ষণে মেয়েটির ব্যাপারে ভয় চলে গিয়েছিল, কিন্তু আমরা তখনও হতবিহ্বল হয়ে তাকে দেখছিলাম। চোখের সামনে ভূত প্রেত আত্মা দেখাটা যে কি জিনিস তা আমরা মর্মে মর্মে উপলব্ধি করছিলাম। আমি তো আবার বলেই ফেললাম, সৌন্দর্যের পরিপূর্ণ সম্ভার বলল হবে না ভুল। যেমন সুন্দর তোমার মাথার ঘন কালো চুল, তেমনই তোমার টিয়া পাখির মতো লাল ঠোঁট অনন্য। একেবারে পাগল আমি তোমাকে পাওয়ার জন্য। অপ্সরার রানী রম্ভার মতো গায়ের রং তোমার, তুলহর মতো নরম কোমলতাকে থাকবে স্পর্শ আমার। এমনই স্বাদ জাগে মনের মাঝে সকাল দুপুর কিংবা সাজে। বিধাতার বিশেষ সৃষ্টি তুমি, তোমার মন জয় করে ছাড়বই আমি। মেয়েটি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর মৃদু হেসে আমাদের উদ্দেশ্য করে বলল, আর কোনো ভয় নেই, তোমরা নির্ভয়ে যেতে পারো এখন। আপনি? আমি মঞ্জুলাবাই, এখানকার শেষ রায়বাহাদুর প্রতাপ নারায়ণ রায়ের এই বাড়িতেই আমি নৃত্যকলা পরিবেশন করতাম। আমার ব্যাপারে আর বেশি কি বলবো, তোমরা সব তো নিজের চোখেই দেখলে। রানী অপর্ণা দেবী মোটেও গান বাজনা পছন্দ করতেন না, তাই সেই রাতে তিনি ক্রোধে অন্ধ হয়ে ওই কাজ করেছিলেন। আজও আমার নিজেকেই দোষী মনে হয়। মনে হয় জমিদার বাবু, রানীমা আর আমার নিজের পরিণতির জন্য আমি নিজেই দায়ী। কিন্তু প্রতাপ নারায়ণ বাবুর মতো অতিথি বৎসল আর সজ্জন মানুষের অনুরোধ এলতামই বা কেমন করে? শেষের কথাটা বলার সময় মঞ্জুলাবাইয়ের গলার স্বরটা কেমন স্থিমিত হয়ে এলো, কেমন অন্যমনস্ক হয়ে গেল যেন। তোমাকে এত অপছন্দ করতো কেন? আমি একজনকে ভালোবাসতাম জানো, ওই রানী অপর্ণা, তাকেও খুন করেছে। সেও আমার সঙ্গেই নৃত্য পরিবেশন করত। এই কথা বলে কিছুক্ষণ উদাস হয়ে রইলেন। তারপরই হঠাৎ সম্বিত ফিরে পেয়ে বলল, আচ্ছা, তোমরা এগো এবার, আমি চললাম। বলেই মঞ্জুলাবাইয়ের শরীরটা মোমের মতো গলে গিয়ে ধূপের মৃদু ধোয়ার মতো রাতের বাতাসে মিলিয়ে গেল। আমরা জ্ঞান হারালাম ওখানে। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, তখন ঘড়িতে প্রায় সকাল 7টা। শরীরটা বেশ ভারী লাগছে। বৃষ্টিও থেমে গেছে। বাইরে সোনালি সূর্যের আলো ঝকমক করছে। কিন্তু আমরা তো নাচের ঘরে ছিলাম, উপরে বিছানাতে চলে এলাম কি করে? তাহলে কি স্বপ্ন দেখলাম? পাশে ঘুরে দেখলাম সবাই আছে, কিন্তু মৃণাল নেই। ভাবলাম হয়তো আশপাশটা ঘুরে দেখছে। আরো কিছুক্ষণ পর আমরা তিনজনেই উঠে বসলাম। তিনজনেরই চোখে মুখে কালি আর আতঙ্কের ছাপ স্পষ্ট। কেউ কাউকে আমরা কিছু বললাম না।
কাল রাতে আসার সময় বাড়িটাকে যতটা ভাঙাচোরা মনে হচ্ছিল তার চেয়েও কয়েক গুণ খারাপ অবস্থা। চারিদিকে কয়েক যুগের জমে থাকা ধুলোর স্তর। যাই হোক, এবার আমাদের বেরোতে হবে। মৃণাল তখনও ফেরেনি। ওর ফোন সুইচ অফ পেলাম। কেয়ারটেকারকেও দেখতে পেলাম না কাছাকাছি কোথাও। কিছুক্ষণ এদিক ওদিক খোঁজার পরেও দুজনকেই দেখা গেল না। টেনশন বাড়ল এই অচেনা অজানা জায়গায়, তার উপর আবার আতঙ্ক। পাশের ঘরটায় চল তো দেখি, হয়তো ওখানে আবার হাতি, ঘোড়া, সিংহ খুঁজতে ঢুকেছে। তাপসের কথা বলা শেষ হতেই আমরা তিনজনেই প্রায় দৌড়ে গিয়ে ঢুকলাম সেই ঘরটায়। না, এখানেও নেই মৃণাল। বেরিয়ে আসতে যাব, হঠাৎ আমার চোখ চলে গেল ডান দিকের দেওয়ালে। আমার 5টা ইন্দ্রিয়কে একসাথে নাড়িয়ে দিয়ে হৃৎপিণ্ডের গতি কয়েক গুণ বাড়িয়ে দিল। দেওয়ালে ধুলো পড়া ফটো ফ্রেমের মধ্যে ওটা কি? পাকা চুল, পাকা দাড়ি, গোল ফ্রেমের চশমা, গায়ে শাল জড়ানো। এ তো কেয়ারটেকারটা। সবে মাত্র কিছু বলতে যাচ্ছিলাম, আমার গায়ে আস্তে করে একটা ধাক্কা দিল সুমন। সেদিকে তাকিয়ে দেখলাম তাপস ওর দিকে চেয়ে আছে। ওদের দিকে ভালো করে তাকিয়ে দেখলাম উল্টো দিকের দেওয়ালে তাদের দৃষ্টি স্থির আর মুখে একরাশ ভয়। ওদের দৃষ্টি অনুসরণ করে উল্টো দিকের দেওয়ালে তাকালাম। কালকের দেখা সেই নর্তকের ছবিটি দেওয়ালে ঝুলছে, কিন্তু কিন্তু আজ ছবির মধ্যে আর একজন। কে ওটা? অবিকল মৃণালের মতো দেখতে, সেই মুখ, সেই চশমা, কালবর্তি চাপা দাড়ি, মুখে হালকা হাসি, আর এক হাতে ধরা আছে কালকের রাতের সেই সুন্দর কাজ করা পাথরের সিংহ মূর্তিটা। আর সহ্য করতে পারিনি আমরা এক নিঃশ্বাসে সেইখান থেকে ছুটে বেরিয়ে পড়লাম বাড়ির বাইরে। পিছনে না তাকে প্রাণপণে দৌড়াচ্ছি। গাড়ির কাছে এসে তবে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সকলেরই হৃৎপিণ্ড ভয় খুব জোরে জোরে ধকধক করছে। আমরা সবাই রীতিমতো খুব হাঁপাচ্ছি। নিজের চোখে আমরা যা দেখলাম তাকে কিছুতেই আমরা বিশ্বাস করতে পারছি না। দিনের আলোয় তাকে অবিশ্বাস্য লাগছে, কিন্তু মৃণাল তাহলে গেল কোথায়? আর এক মুহূর্তও নয় এখানে, এক্ষুনি ফিরে চল এখান থেকে। কিন্তু মৃণাল, তাকে কি আমরা হারিয়ে ফেললাম? কোথায় গেল সে? সত্যি কি ওই ফটো ফ্রেমের মেয়েটা ওকে মেরে ফেলেছে? জানি না রে, জানি না। কিন্তু কাকার কাছে মুখ দেখাবো কি করে? 4 জনে একসঙ্গে এসেছিলাম, আর ফিরবো 3 জনে। আচ্ছা চল, গাড়ি তোর আগে মেন রোডের ওপর গাড়িটা নিয়ে যাই আগে। এখানে থাকলে বিপদ বাড়বে, বই কমবে না। তারপর 3 জন গাড়িতে উঠলাম। গাড়ি স্টার্ট দিয়ে কোনো রকমে মেন রোডে এসে পৌঁছলাম। রাস্তার একপাশে গাড়িটা সাইড করে দাঁড় করিয়ে 3 জনেই গাড়ি থেকে নামলাম। তোরা একটা জিনিস খেয়াল করেছিস কি? কি? আবার কি রে? কাল রাতে যে লোকটা আমাদের দরজা খুলে আশ্রয় দিয়েছিল, ওই লোকটা কিন্তু মৃত। তা আবার হয় নাকি? ওটা তোর মনের ভুল। না রে ভাই, ওই লোকটার ফটোর নিচে মৃত্যু তারিখ দেওয়া আছে। হ্যাঁ, তাই নাকি? কই, খেয়াল করিনি তো আমি। হ্যাঁ রে ভাই, ওখানে মৃত্যুর যে তারিখটা দেওয়া আছে সেটা প্রায় 300 বছর আগের। তার মানে লোকটা 300 বছর আগে মারা গেছে বলছিস? তাহলে তো এই ফটো ফ্রেমের নর্তকীটাও তাহলে তাই হবে। তাহলে ওরা আমাদের মারল না কেন? ওদের হয়তো মৃণালকেই দরকার ছিল, তাই শুধু ওকেই মেরে দিয়ে নিজেদের কাছে টেনে নিয়েছে। কাল রাতেই আমরা ওই বাড়িতে ঢোকার আগে একজন আমাদের বারণ করেছিল ওই বাড়িতে যাওয়ার জন্য, মনে আছে? হ্যাঁ, মনে আছে। ওই লোকটা মৃত? আর এক মুহূর্তও এখানে নয়, তাড়াতাড়ি চল এখান থেকে, না হলে আমরা বাঁচবো না। চুপ কর তো। আমাদের মারা হলে কাল রাতেই মেরে দিত, বাঁচিয়ে রাখতো না। কিছু একটা তো হচ্ছে আমাদের সঙ্গে, তবে কি হচ্ছে সেটাই বুঝতে পারছি না। ভাই, কাল রাতে আমি একটা খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি এই বাড়িটাকে নিয়ে। কি স্বপ্ন ভাই? তাপস প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সব কিছু খুলে বলল। ভাই, আমিও তো ওই একই স্বপ্ন দেখেছি। আমিও তো তাই দেখেছি রে। তার মানে আমাদের 3 জন কি দেখানো হয়েছে? ওই নর্তকীটার কি যেন নাম? হ্যাঁ, মঞ্জুলাবাইয়ের শেষ করুণ পরিণতি। ওই দেখ, কাল রাতে রাস্তা থেকে ওই বাড়িটা দেখা না গেলেও আজকে কেমন স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা 2 জন সুমনের দৃষ্টি অনুসরণ করে দেখলাম যে বাড়িটায় আমরা কাল রাতে ছিলাম সেই বাড়িটা আদেও বসবাসের উপযুক্তই নয়। বন জঙ্গলে ভর্তি। বাড়ির দরজাটা অর্ধেকটা ভেঙে পড়েছে, আর সেখানে বিরাট এক অশ্বত্থ গাছ
আকাশের দিকে মাথা তুলে দাঁড়িয়ে পুরো দরজাটাকে বন্ধ করে দিয়েছে। সেই দরজা দিয়ে মানুষের পক্ষে যাওয়া প্রায় অসম্ভব। তাহলে কাল রাতে আমরা কোন দরজা দিয়ে প্রাসাদের ভেতরে ঢুকেছিলাম, আর আজকে বা কোন দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলাম? এতক্ষণ ব্যাপারটা খেয়াল করিনি তো। তাড়াতাড়ি চল এখান থেকে, আমার কথা শোন তোরা। আর ভালো লাগছে না আমার এইখানে থাকতে। বাড়ি ফিরতে পারলে তবেই আমি যেন শান্তি পাবো। সেই ভালো, চল। সুমনের কথা আর শেষ হলো না, চমকে উঠল সুমন। কি হলো রে তোর? কাল ঝড় বৃষ্টির জন্য আমাদের কারোরই ফোনে নেটওয়ার্ক ছিল না। ঝড় বৃষ্টির জন্য নেটওয়ার্ক চলে গিয়েছিল। আজ সকালে একবার কিছুক্ষণের জন্য নেটওয়ার্ক এসেছিল সবার ফোনে, নিশ্চয়ই মনে আছে? হ্যাঁ, তাতে কি হয়েছে? আমার ফোনটা পকেটের মধ্যে কেঁপে উঠলো, তাই আচমকা ভয়ে চমকে উঠলাম। তাপস আর আমি দুজনে হাসতে শুরু করে দিলাম। হাসি থামিয়ে আমরা তিনজনে আবার গাড়িতে উঠতে যাব। ঠিক সেই সময় সুমনের ফোনটা বাজতে শুরু করে দিল। সুমন পকেট থেকে ফোনটা বের করে দেখলো মৃণালের নম্বর থেকে ফোন এসছে। সুমন আর তাপস ভয়ে আড়ষ্ট হয়ে গেল। ভয়ে ওরা কেউ ফোন ধরছে না, অথচ ফোনটা বেজেই চলেছে। বাজতে বাজতে একসময় ফোনটা কেটে গেল, সঙ্গে সঙ্গে আবার বাজতে শুরু করলো। অবশেষে ওদের সব ভয় কাটিয়ে আমি সুমনের হাত থেকে ফোনটা নিয়ে কলটা ধরে কানে দিলাম। ফোনের ওপাশে মৃণালের গলা। আমি তো প্রায় অবাক হয়ে গেলাম। কিরে, কোথায় তোরা? তোরা কি বাড়ি পৌঁছে গেছিস নাকি? এত ঝড় বৃষ্টিতে তোরা গেলি কি করে? আর এতবার ধরে ফোন করছি, ধরছিস না কেন তোরা? কোথায় এখন? হ্যালো, বলছি তোরা কোথায়? কিরে, সবাই চুপ করে আছিস কেন? তুই কোথায়? আমরা তো গাড়ির কাছে চলে এসেছি। গাড়ির কাছে মানে? কোথায়? আর তোরা আছিস কোথায় সবাই? কাল রাতে আমরা যে জমিদার বাড়িতে উঠেছিলাম সেই প্রাসাদের সামনে, রাস্তার উপর। তুই কোথায় আছিস বলতো? সেই সকাল থেকে খুঁজছি তোকে আমরা। আরে কোন জমিদার বাড়ি, কোন প্রাসাদ? ইয়ার্কির একটা সীমা থাকে মৃণাল, সবসময় তোর এই ইয়ার্কিগুলো মেনে নেওয়া যায় না। তুই নিজেকে কি ভাবছিস বলতো? যা ইচ্ছা তাই করবি আর আমরা সেগুলো মেনে নেবো? আরে এইসব কি বলছিস কি তুই? আমি আবার কি আর কি করলাম? দেখ মৃণাল, তুই কোথায় আছিস ভালোই ভালো বল, না হলে আমরা বাড়ি চলে যাচ্ছি। তুই এখানেই বসে থাক। আরে কি হয়েছেটা কি? এত আরে রেগে যাচ্ছিস কেন? তুই কোথায় আছিস আগে বলতো। তোকে তো আমরা ওই ফটো ফ্রেমটার মধ্যে। কোন ফটো ফ্রেম? কোন প্রাসাদ? এই তোরা কি সব বলছিস বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। নিশ্চয়ই ওই সিংহটা নিয়ে খেলা করছিলিস, তাই না? ওই ফটো ফ্রেমের মেয়েটার সঙ্গে। তুই কোথায় আছিস বলতো ভালো করে, আমরা সেইখানেই যাচ্ছি, তারপর দেখছি কি করা যায়। তাপসের এই কথার উত্তরে মৃণাল আমাদের যে কথাটি বলল সেটি আমরা কখনো কল্পনাই করতে পারিনি। আমরা শুনতে প্রস্তুতি ছিলাম না এমন একটা কথা মৃণালের মুখে। ভয়ে পিলে চমকে যাওয়ার মতো অবস্থা হলো আমাদের। আমি তো মামার বাড়িতেই আছি, তোরা কোথায়? আমাকে না ডেকেই তোরা চলে গেছিস। আমি তো ঘুমোচ্ছিলাম আর তোরা আমাকে না নিয়ে চলে গেলি। হ্যাঁ, 4 জন একসঙ্গে এসেছিলাম আর তোরা 3 জনে আমাকে ফেলে রেখে পালিয়ে গেলি। আমি কাল থেকে তোদের ফোন করার চেষ্টা করছি, কিন্তু ঝড় বৃষ্টির জন্য নেটওয়ার্কের খুব অসুবিধা হচ্ছিল আর কি, তাই আমি তোদের সাথে কিছু যোগাযোগ করতে পারিনি আর কি। তা অনেক চেষ্টা করেছি। তা তোরা কোথায় আছিস? ফিরে আয়, আরে আমাকে নিয়ে যা, না হলে আমাকে ট্রেনে ফিরতে হবে। এক নিঃশ্বাসে বলে গেল মৃণাল। মৃণালের এই কথা শুনে আমরা 3 জনে হতভম্ব হয়ে গেলাম। তাহলে কাল রাতে আমাদের সঙ্গে বিয়ে বাড়ি থেকে গাড়ি করে কে এলো? মৃণাল যদি না হয় তাহলে ওর মতো দেখতে কে ছিল ওটা? মৃণাল নয় তাহলে কে? তবে ওদের কাউকে সব কিছু বললাম না। তাপসের কাছ থেকে ফোনটা নিয়ে মৃণালকে বললাম, ঠিক আছে তুই তৈরি খানে, আমরা আসছি তোকে নিতে। আমি এই প্রশ্নের উত্তর আজও খুঁজে পাইনি। সত্যি সেই দিনটার কথা আমরা কেউই কোনোদিনও ভুলতে পারিনি, একমাত্র মৃণাল ছাড়া। মৃণালকে আজও আমরা জানাইনি সেদিন আমাদের সঙ্গে কি কি ঘটেছিল, ওই রাতে আসলে কি হয়েছিল। আর ওই ফটো ফ্রেমটার মৃণালের ছবি ছিল কেন? মৃণাল যদি আমাদের সঙ্গে ছিল না তাহলে কে ছিল আমাদের সঙ্গে? আর মৃণাল আমাদের ওই বাড়ির দিকে নিয়ে গিয়েছিল কেন? না, সেই ভয়াবহ অভিজ্ঞতার কোনো ব্যাখ্যা আমি আজও পাইনি। আর দেখা গিয়েছিল ওখানে ওই রকম কোনো প্রাসাদই নেই।
সেই জায়গায় আছে কেবলমাত্র একটি ধ্বংসাবশেষ, যেখানে আশ্রয় নেওয়া সম্ভবই নয়। তাহলে সেই দুর্যোগের রাতে কোথায় আমরা আশ্রয় নিয়েছিলাম? আর তার সঙ্গে মৃণালের ব্যাপারটা তো আছেই। পরে খোঁজ খবর করে জানতে পেরেছিলাম অনেক কাল আগে, তা প্রায় 300 বছর আগে, ওইখানে একটা জমিদার বাড়ি ছিল। জমিদার প্রতাপ নারায়ণ সুন্দরী রূপবতী কোনো কন্যা দেখলেই তাকে নিয়ে এসে তার বাড়িতে নর্তকী করে রাখতেন। খুব প্রতাপশালী জমিদার ছিলেন তিনি, কিন্তু তার স্ত্রী বসুধা দেবী খুব একটা ভালো ছিলেন না। কোনো এক অজানা কারণে তাদের লাশ একদিন ওই জমিদার বাড়িতে পড়ে থাকতে দেখা যায়। অনেকে বলেন ওই ধ্বংসস্তূপের মধ্যে খুঁজলে নাকি গুপ্তধন পাওয়া যাবে, কারণ জমিদার নাকি লুট করতেন, আর লুট করে নিয়ে এসে ওই প্রাসাদের কোনো এক গোপন কক্ষে সেই সব লুকিয়ে রাখতেন। আর আজও তা রয়ে গেছে। তারপর মহাকালের অমোঘ নিয়মে আজ আর ওখানে কোনো কিছুরই অস্তিত্ব নেই। সেদিনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা আজও অনেক বিনিদ্র রাতে আমাকে শিহরিত করে তোলে। আমরা নিরাপদে বাড়ি ফিরে এসেছিলাম ঠিকই, কিন্তু ওই ফটো ফ্রেমের মঞ্জুলাবাইয়ের কথা আমরা জীবনও ভুলতে পারিনি, কোনোদিনও পারবো না। আজও আমাদের মনে হয় সেদিন যদি মঞ্জুলাবাই আমাদের ওই দৃশ্য থেকে বাইরে বের করে না নিয়ে আসতো, আমাদের অদৃষ্টে কি ঘটত। সেই দুর্যোগের রাতে অতীতের এক ঘটনারই নিখুঁত পুনরাভিনয়ের সাক্ষী হয়েছিলাম আমরা। মঞ্জুলাবাইয়ের সেই করুণ পরিণতির কারণ জানবার জন্যই কি সে আমাদের দেখিয়েছিল জীবনের সেই অন্তিম মুহূর্তটিকে? সেদিনের সেই ভয়ের অভিজ্ঞতা আজও আমাকে অনেক বিনিদ্র রাতে শিহরিত করে। এর কোনো ব্যাখ্যা যদি তোমাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। আমি তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম। শেষ হলো আমাদের আজকের নিবেদন। লেখক অঞ্জন কুমারের কলমে গ্রাম বাংলার হাড় হিম করা প্রাপ্তবয়স্কদের গল্প মঞ্জুলাবাই। আমাদের আজকের গল্পের সূত্রধর আমি দিব্যেন্দু। কথকের চরিত্রে বই সম্পায়ন, অন্যান্য চরিত্রে সৌম্য, বই সম্পায়ন অতনু, কৌশিক, রনিতা, পূজা, দেবস্মিতা এবং আমি দিব্যেন্দু। পোস্টারে আমি দিব্যেন্দু। শব্দ সংযোজনে সুদেশনা। আবহ ও সাউন্ড পরিকল্পনায় সায়ক। ডিরেকশনে টিম কথার দুনিয়া। তো কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে তারপর চ্যানেলটি চটপট সাবস্ক্রাইব করে ফেলুন দেখি। আর হ্যাঁ, আমাদের পরপরই গল্পের নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ। চলি, তবে এই বিরতি কিন্তু দীর্ঘ নয়। ফিরব শীঘ্রই, আর আপনাদের জন্য নিয়ে আসব ভিন্ন স্বাদের আরও কিছু গল্পের উপহার। গল্প পাঠাতে পারেন আমাদের ঠিকানায়, দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, যাতে আপনারাও বলতে পারেন একটা গল্প আমারও।